আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা দিয়েই ফিজিওলজির আইটেম শুরু হবে। আমাদের টপিকের নাম কি? হোমিওস্ট্যাসিস। আমাদের টপিকের নাম কি? হোমিওস্ট্যাসিস। তো প্রথমে আমরা এর ডেফিনেশনটা জানবো এবং এটা কিভাবে কিভাবে মেনটেন হতে পারে সে সম্পর্কে আমরা জেনে নিব, ঠিক আছে? তো আসো, রিটেন এবং ভাইবা দুইটা প্রিপারেশন ইনশাল্লাহ তোমার এই ভিডিওর মাধ্যমে হয়ে যাবে। তাহলে দেখো, হোমিওস্ট্যাসিস আমাদেরকে এটা ডেফিনেশন জিজ্ঞেস করবে। হোমিওস্ট্যাসিস মানে কি? মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের শরীরে যে ইন্টারনাল এনভায়রনমেন্ট আছে, ওই ইন্টারনাল এনভায়রনমেন্টের বিভিন্ন যে উপাদান আছে, সেই উপাদানগুলোর একটা নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন মেনটেন করাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। তাহলে হোমিওস্ট্যাসিস মানে কি? মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট, ঠিক আছে? তো এখন জিজ্ঞেস করবে এই ইন্টারনাল এনভায়রনমেন্ট যে তুমি ডেফিনেশনে বললা, এই ইন্টারনাল এনভায়রনমেন্ট দিয়ে আসলে কি বোঝায়? উত্তর হচ্ছে ইসিএফ কে বোঝায়, এক্সট্রা সেলুলার ফ্লুইডের উপাদানগুলোকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো আমরা আশা করি জানি ইসিএফ এর মধ্যে কি কি আছে। তোমরা টোটাল বডি ফ্লুইডের ক্লাসটা আশা করি করে এসেছো, প্রথম শুরুতে তো আমি ওই ক্লাসটা করিয়েছি। আচ্ছা, তাহলে ইসিএফ এর মধ্যে যে সকল উপাদান আছে, সেই সকল উপাদানগুলোর একটা নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন মেনটেন করাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। কারণ এই নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনটা যদি মেনটেন না হয়, তাহলে আমাদের জন্য সেগুলো কি হবে? লাইফ থ্রেটেনিং কন্ডিশন ক্রিয়েট করতে পারে। সো এই কারণে হোমিওস্ট্যাসিস মেনটেন করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন জিজ্ঞেস করবে এই যে হোমিওস্ট্যাসিস যে তুমি মেনটেন করবা, কি দিয়ে মেনটেন করবা? উত্তর হচ্ছে কন্ট্রোল সিস্টেম দিয়ে। বিভিন্ন ধরনের কন্ট্রোল সিস্টেম আছে আমাদের শরীরে, ওই কন্ট্রোল সিস্টেম দিয়ে আমরা কি করব? এই হোমিওস্ট্যাসিসটা মেনটেন করব। এবার দেখো, আমরা কি সম্পর্কে আলোচনা করব? আমরা আলোচনা করব ফিডব্যাক সম্পর্কে। ফিডব্যাক জিনিসটা কি? ফিডব্যাক হচ্ছে যে একটা অটো রেসপন্স, একটা অটো রেসপন্স। এই অটো রেসপন্সটা কে দিবে? একটা সিস্টেম দিবে। কেন দিবে? কারণ এই সিস্টেমটা একটা ইম্পালস গ্রহণ করেছে, সেই ইম্পালসের বিপরীতে এই সিস্টেমটা একটা কি দিবে? অটো রেসপন্স দিবে। এই অটো রেসপন্সটাকে আমরা কি বলতেছি? ফিডব্যাক বলতেছি। তাহলে ডেফিনেশনটা কিরকম করে দিবা? Feedback is an auto response of a system to an impulse which is received by that system. যে ইম্পালসটা এই সিস্টেমটা নিজেই গ্রহণ করেছে। তাহলে ফিডব্যাক হচ্ছে যে একটা অটো রেসপন্স, যেই রেসপন্সটা দিবে কে? একটা সিস্টেম। এই সিস্টেমটা কেন এই অটো রেসপন্সটা দেখাবে? কারণ সে একটা কি গ্রহণ করেছে? ইম্পালস গ্রহণ করেছে বলে। তো আশা করি ফিডব্যাকের ডেফিনেশনটা তোমরা পারবা। ফিডব্যাক কি? ফিডব্যাকের ডেফিনেশন আশা করি পারবা। আচ্ছা, ফিডব্যাক কয় রকমের আছে এবং এই ফিডব্যাক দিয়ে আমাদের কি হয়? হোমিওস্ট্যাসিস মেনটেন করা হয়। তো ফিডব্যাক হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, আরেকটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে দুই মেকানিজমের মাধ্যমে আমরা আমাদের হোমিওস্ট্যাসিসটা মেনটেন করে থাকি। এবার চলে আসো, আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম সম্পর্কে আলোচনা করব। খুবই খুবই গুরুত্বপূর্ণ, রিটেন ভাইবা দুইটাতেই জিজ্ঞেস করবে। ডেফিনেশন হুবহু এরকমই বলতে হবে, কোনো ছাড় নাই, তবে বুঝে গেলে তুমি আরামসে বলতে পারবা। তাহলে দেখো, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম জিনিসটা কি? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে, প্রথমে দেখো ডেফিনেশনটা আমরা একটু পড়ে নিই। ইফ সাম ফ্যাক্টর বিকাম এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট, কোনো একটা ফ্যাক্টর যেটা ইসিএফ এ ছিল, সেটা হয় অনেক বেশি বেড়ে গেছে অথবা অনেক বেশি কমে গেছে। তাহলে ইফ সাম ফ্যাক্টর বিকাম এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট, এ কন্ট্রোল সিস্টেম ইনিশিয়েট নেগেটিভ ফিডব্যাক। তাহলে এই বেড়ে যাওয়া আর কমে যাওয়া, এই যে ইম্পালস, এই ইম্পালসটা একটা সিস্টেম কি করবে? একটা কন্ট্রোল সিস্টেম রিসিভ করবে এবং সে কি করবে? কি শুরু করবে? ইনিশিয়েট করবে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম শুরু করবে বা নেগেটিভ ফিডব্যাক শুরু করবে। একটা ইম্পালস শুরু করবে, একটা অটো ইম্পালস শুরু করবে। যেই অটো ইম্পালসটা একটা, সরি, অটো রেসপন্স শুরু করবে। যে অটো রেসপন্সটা which consist of a series of change, যেটা, যেখানে অনেক কিছু থাকবে, অনেক সিরিজ অফ চেঞ্জেস থাকবে। অর্থাৎ এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? which consist of a series of change, এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? এটা দিয়ে আমি বুঝাতে চাচ্ছি যে এই নেগেটিভ ফিডব্যাকটা অনেক রকমের ইভেন্ট ঘটাবে, অনেক রকমের সিকোয়েন্স অফ ইভেন্ট সে কি করবে? তোমার শরীরে ঘটাবে। যেই ইভেন্টগুলোর কারণে বা যে চেঞ্জেসগুলোর কারণে যেই ফ্যাক্টরটা বেড়ে গিয়েছিল, সেটা কোথায় চলে আসবে? অথবা কমে গিয়েছিল, সেটা কোথায় চলে আসবে? দ্যাট ফ্যাক্টর রিটার্ন
কোথায়? টুয়ার্ড সার্টেন মিন ভ্যালু, টুয়ার্ড সার্টেন মিন ভ্যালু। এই ঘটনাটাকে আমরা কি বলতেছি? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে, শুনো বাংলায় শুনো, কোনো ফ্যাক্টর হয় অনেক বেশি বেড়ে গেছে অথবা অনেক বেশি কমে গেছে। এই ইম্পালসটা এখন কোথায় যাবে? একটা কন্ট্রোল সিস্টেমে যাবে। সেই কন্ট্রোল সিস্টেমটা একটা অটো রেসপন্স তৈরি করবে। সেই অটো রেসপন্সটা কিরকম? নেগেটিভ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম শুরু করবে। যেই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে অনেক ধরনের চেঞ্জেস হবে তোমার শরীরে। যেই চেঞ্জেসের কারণে তোমার শরীর সেই ফ্যাক্টরটাকে কোথায় নিয়ে যাবে? সার্টেন মিন ভ্যালু, অর্থাৎ একটা সার্টেন মিন ভ্যালুতে নিয়ে যাবে। এই ঘটনাটাকে বলে আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে ডেফিনেশনটা আশা করি পারবা। ইফ সাম ফ্যাক্টর বিকাম এক্সেসিভ অর ডেফিশিয়েন্ট, এ কন্ট্রোল সিস্টেম ইনিশিয়েট নেগেটিভ ফিডব্যাক which consists of a series of changes that return the factor toward certain mean value is known as negative feedback mechanism. এখানে এটা লিখতে হবে না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ঠিক আছে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আশা করি পারবা। এবার আসো, তোমাকে এক্সাম্পল দিতে বলবে। আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাচ্ছি। তুমি যখন আরো পড়বা দেখবে যে আরো অনেক মেকানিজম তুমি পারবা। দেখো, আমাদের ইসিএফ এ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত থাকে? সাধারণত 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত থাকে। এটাই হচ্ছে তার সার্টেন মিন ভ্যালু। ঠিক আছে? এখন কারো শরীরে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কি হয়ে গেছে? বেড়ে গেছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড নিয়ে খেলাধুলো করবে কে? মেইনলি আমাদের রেসপিরেটরি সিস্টেম। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, এই ইম্পালসটা রিসিভ করবে কে? রেসপিরেটরি সিস্টেম রিসিভ করবে। তাহলে রেসপিরেটরি সিস্টেম এখন কি হবে? অ্যাক্টিভেটেড হবে, স্টিমুলেটেড হবে। সেই রেসপিরেটরি সিস্টেম এখন কি শুরু করবে? ইনিশিয়েট করবে একটা ফিডব্যাক। সেটা কিরকম? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম শুরু করবে। যেই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা তোমার শরীরে একটা চেঞ্জেস ঘটাবে। সেটা কি? সেটা হচ্ছে যে তোমার পালমোনারি ভেন্টিলেশন বাড়ায় দিবে। তোমার শরীরে পালমোনারি ভেন্টিলেশন বাড়ায় দিবে। ফলে কারো শরীরে যদি পালমোনারি ভেন্টিলেশন বেড়ে যায়, সে যদি বেশি বেশি নিঃশ্বাস ছেড়ে দেয়, তাহলে ওই নিঃশ্বাসের সাথে কে বের হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি বের হয়ে যায়, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীর থেকে যদি চলে যায়, তাহলে আমাদের ইসিএফে যে সার্টেন মিন ভ্যালুটা মেনটেন করার কথা ছিল, সেটা আলটিমেটলি মেনটেন হবে। তাহলে এভাবেই রেসপিরেটরি সিস্টেম আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কাজ করবে। এভাবেই কাজ করবে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। ঠিক আছে? পারা যাবে তো? তাহলে এটা হচ্ছে যে বেড়ে গেলে কি হয় সেটা। এবার দেখো, যদি উল্টা ঘটনা হয়, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 35 থেকে 45 থাকার কথা ছিল, কিন্তু এখন কমে গিয়ে ধরো 30 অথবা 20 হয়ে গেছে, কথার কথা। তখন আবার কোন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে? অবভিয়াসলি রেসপিরেটরি সিস্টেম। সে এখন কি শুরু করবে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। সে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে পালমোনারি ভেন্টিলেশন বাড়িয়ে দিত। এখন তোমার শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম, তাহলে সে কি পালমোনারি ভেন্টিলেশন বৃদ্ধি করবে না কমাবে? উত্তর হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন কমাবে। এবং পালমোনারি ভেন্টিলেশন যদি কমায়, তখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাগেইন একটা সার্টেন মিন ভ্যালুতে চলে আসবে। এভাবেই আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কাজ করে থাকে। তো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম থেকে রিটেন কোশ্চেন আসলে ডেফিনেশন এবং একটা এক্সাম্পল, এই দুইটা এক্সাম্পল একসাথে দিয়ে তোমাকে রিটেনটা কমপ্লিট করতে হবে। ইনশাল্লাহ দেখবে যে ফুল মার্ক পাবা। তোমরা চাইলে এভাবে করে দিবা, ফ্লো চার্ট করে। ডেফিনেশন তো ডেফিনেশনের মতো দিবা, কিন্তু ফ্লো চার্ট করে এভাবে করে দিলে দেখবে যে নাম্বার একটু বেশি পাবা। আচ্ছা।